আসসালামু আলাইকুম। আজকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, বেশ বড় সড়ো একটা টেক্সট। সেটা দেখার পরে আমার মনের মধ্যে কিছু প্রশ্ন জাগলো। তো সে বিষয়ে একটু কথা বলার জন্য চিন্তা ভাবনা করলাম। বিশেষ করে 5ই আগস্টের পরে এই কথাগুলো একটু বেশি শোনা যাচ্ছে। জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা। আমাদের জন্ম তো 77-এ, যার জন্য 71 বা তার পূর্ববর্তী ঘটনা যার মুখে যেমন শুনি, ইতিহাসে যেমন দেখি, তেমনই তো মনে হয়। তবে একটা জিনিস কদিন থেকে আমার মনের মধ্যে খুব ডাউট খাচ্ছে, যে 5ই আগস্টের পরে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে চলে গেলেন, ভারত এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। কারণ ভারতের এখানে বিরাট একটা পরিকল্পনা ছিল, 7 সিস্টারের সুরক্ষা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে করিডোর বা করিডোর বলতে যে বিশেষ সুবিধা, ফেনী নদীর উপরে ব্রিজ বা ওই এলাকায় তাদের অবাধ চলাফেরা, সেখানে ট্রানজিট সুবিধা, বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের মালামাল আর অন্যান্য সমস্ত সামগ্রী আনা নেওয়া, সর্বোপরি তাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ অনেক সুযোগ সুবিধার জন্য তাদের পছন্দের একটা সরকারের দরকার ছিল, যেটা আওয়ামী লীগ সরকার ছিল বলে তারা মনে করে, যার জন্য তারা কিছুতেই এই সরকারের পতন মেনে নিতে পারছিল না। আর বিশেষ করে কিছু ফলস ফ্ল্যাগ পরিকল্পনা করে বর্তমান পরিস্থিতিগুলিকে বা যে গণ অভ্যুত্থান বা আন্দোলন যেই হয়েছে এগুলিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে ভারতীয় যে গদি মিডিয়া অর্থাৎ সরকার পরিচালিত বিজেপি আরএসএস এর অর্থায়নে যে সমস্ত মিডিয়াগুলি চলে, বিজেপি সরকার তো ক্ষমতায়, সেই বিজেপি সরকারের অর্থায়নে, বিজেপির রাজনৈতিক দলের অর্থায়নে এবং আরএসএস এর অর্থায়নে, বজরং দলের অর্থায়নে বা সন্ত্রাসীদের, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সন্ত্রাসীদের অর্থায়নে যে সমস্ত চ্যানেলগুলি চলে, বেশিরভাগই প্রায় 90% চ্যানেল, ভারতের গোটা চ্যানেল মিডিয়া জগতের 90% মিডিয়া বাংলাদেশকে এমনভাবে উপস্থাপন করছিল বিশ্ব দরবারে, ওখানে উৎসব সৌন্দর্য, তারপরে আরো যে নিরাপত্তা বিষয়ক যে সেক্রেটারি আছেন তিনি, তারপরে যারা যারা আছেন ভারত বংশোদ্ভূত বা হিন্দুত্ববাদী পন্থী যারা যারা আমেরিকার নিরাপত্তা পরিষদে বা বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন বা ইসকন ভক্ত হিসাবে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ছড়াই আছেন, এরা সকলে বাংলাদেশকে এমন ভাবে উপস্থাপন করতেছিল মনে হচ্ছে বাংলাদেশ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। বাংলাদেশকে এভাবে উপস্থাপন করা হচ্ছিল এবং এমন ভাবে মিথ্যা কথাগুলি বলা হচ্ছিল যার কোনো চুল পরিমাণ কোনো ঘটনা আমাদের চোখের সামনে দেখতে পাইনি। আমি বিশেষ করে আজতক বাংলা থেকে যে সমস্ত চ্যানেলগুলোকে আমি বিশ্বাসের সহিত দেখতাম, যে সমস্ত ব্যক্তিদের কথাগুলি আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম, তারাও প্রোপাগান্ডা ছড়াচ্ছিল। কারণ তাদের জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ, যে তারা বাংলাদেশ থেকে যে সুবিধা নেওয়ার পরিকল্পনা ছিল সরকারের, সেটা তাদের সবারই পক্ষে ছিল, অর্থাৎ রাষ্ট্রের জন্য, তাদের রাষ্ট্রের জন্য ভালো ছিল। এই জন্য তারা সকলেই
সেই বিষয়টাকে সাপোর্ট করছে বা সরকারের সেই সমস্ত প্রপাগান্ডা মেশিনের তারাও শরিক হয়ে গেছে। তো এখন সামান্য একটা স্বার্থ, যেটা দেশের বাংলাদেশকে ব্যবহার করে তাদের দেশের কিছু সুযোগ সুবিধা, ট্রানজিট সুবিধা বা রয়ের গোয়েন্দা এজেন্টের বাংলাদেশের বিভিন্ন অফিস আদালত কোর্ট কাছারিতে অবাধ বিচরণের সুযোগ সুবিধা, তারপরে ভারতীয় পরামর্শে রাষ্ট্র পরিচালনা করা, ভারতীয় দাদাগিরি মেনে নেওয়া, ফেনী নদী বা চট্টগ্রাম অঞ্চলে তাদেরকে ট্রানজিট দেওয়া, বন্দরগুলো ব্যবহারের সুযোগ করে দেওয়া, আরো গোপন অনেক চুক্তি কি করেছে এখনো আমরা জানতে পারিনি। এই চুক্তিগুলি সরকার ভারতের পক্ষের ছিল বিধায় তারা সকলে মিলে আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে অনেক প্রপাগান্ডা ছড়িয়েছে। ডক্টর ইউনূস পশ্চিমা মন মানসিকতার একজন মানুষ, নোবেল বিজয়ী। আমরা সবাই তাকে মনে করেছিলাম দেশে ক্রান্তির লগ্নে হয়তো তার কর্মকাণ্ড আমাদের দেশের স্বার্থে ব্যবহার হতে পারে, দেশের স্বার্থে কাজে লাগতে পারে। আমাদের রাজনীতিবিদদের তো আবার লোভ বেশি, ক্ষমতার গুড় মধু খাওয়ার জন্য সবাই পাগলের মতো লাফায়। দেশ জাহান্নামে যাক, মারামারি কাটাকাটি হানাহানির জ্বালাও পোড়াও খুন খারাপি এই সমস্ত তো লিপ্ত হয়ে পড়ে। বা মুসলমান সরকারগুলার বিশ্ব জুড়ে যেখানে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ জাতি, তাদের সরকারগুলো কেমন যেন অস্থির স্বৈরাচার টাইপের, যেমন পাকিস্তানে আর্মি দ্বারা নিয়ন্ত্রিত সরকার, আরবীয় রাষ্ট্রগুলিতে স্বৈরাচার রাজতন্ত্র। রাজতন্ত্র, জনগণের জীবনের কোনো মূল্য নাই, সেখানে জনগণের মতামতের কোনো মূল্য নেই। এই টাইপের বদমাইশ স্বৈরাচার এগুলি বেশি। তো সেই সংখ্যাগরিষ্ঠ মুসলমান তো এখানেও হয়তো সেনা দ্বারা একটা কিছু ঘটনা ঘটানো বা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি, আফগানিস্তানের মতো, আফগানিস্তানের যে মোল্লা নিজেরা মারামারি কাটাকাটি যুগের পর যুগ লাগেই থাকে, সেরকম কোনো ঘটনা এখানেও সূত্রপাত হয় নাকি, দেশে কোনো সিরিয়ার পরিস্থিতি তৈরি হয় নাকি, এই সমস্ত ভয়ভীতির কারণে আমরা ভেবেছিলাম যে ডক্টর ইউনূস হয়তো পশ্চিমা ধাঁচের মানুষ, বয়স্ক মানুষ, লোভ লালসা হয়তো কম, হয়তো তিনি কিছুদিন সরকারের হাল ধরে থাকলে হয়তো দেশটা একটা গতির উপরে উঠবে বা একটা লাইনে উঠবে। এরপরে একটা নির্বাচন হলো, সরকার হলো, তারপরেও তারা কান্দাকান্দি করবে, কিন্তু তারপরেও একটা ঠান্ডা অবস্থা বা স্থিতিশীল অবস্থা তৈরি। সেই কারণে আমরা ডক্টর ইউনূসকে সমর্থন করেছিলাম। সেই হিসাবে দেশে আল্লাহর মতে সেরকম ব্যাপক হানাহানি রক্তারক্তি হয়নি, যদিও কিছু কিছু বড় দল ক্ষমতার জন্য পাগলা হয়ে গেছে, কিন্তু তারপরেও দেশে একটা স্থিতিশীল অবস্থা আছে। প্রশ্ন হচ্ছে যে মিথ্যা প্রপাগান্ডা গুলা ছড়ানো হলো, যে কোনো বিবেকবান মানুষ যদি চিন্তা করেন, নিজের মনকে জিজ্ঞেস করেন যে আসলেই সেই ঘটনাগুলি কি বাংলাদেশে ঘটেছিল? ভারতে যেখানে দিনে দুপুরে মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, গরু গোশত খাওয়ার অপরাধে খুন করা হচ্ছে, কুরবানি গরু দিয়েছে তাই পরিবার শুদ্ধ বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, মসজিদের মধ্যে কোনো জায়গা থেকে হয়তো একটা শিবের হোল নিয়ে লিঙ্গ নিয়ে আসলো, নিয়ে এসে কিছুদিন সেখানে মানুষজন যাতায়াত বন্ধ করলো, মাটি খুঁড়ে এক জায়গায় হোলটা ঢুকে দিয়েছিল। এরপরে আবার তদন্তের নামে সেই হোল বের করে আবার মনে করেন যে শিবলিঙ্গ বের করে কি হয়েছে, এখানে একসময় মন্দির ছিল, এই সেই বুলডোজার ভেঙে দিচ্ছে। যে কি ওটা জ্ঞানব্যাপী মসজিদ, এরকম কয়েক হাজার মসজিদ, অর্থাৎ মুঘল আমলের
স্মৃতি জড়িত যত স্থাপনা আছে তারা এই অজুহাতে ভেঙে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। তো বাংলাদেশে তো এরকম কোনো ব্যাপক ধরনের ঘটনা ঘটছে বলে তো আমি দেখতেছি না। তো আমি তো একটা মাস্টার ডিগ্রি হোল্ডার মানুষ, আমি তো চোখ কান খোলা, আমি তো নেট জগতে পেপার পত্রিকা খবর সবখানে শুনছি। কই বা আমি তো আশপাশে 10-15-20 কিলো এমনকি নওগাঁ রাজশাহীতে তো আমাদের নিয়মিত যাতায়াত আছে, এরকম তো দেখলাম না কারো বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। কিছু জিনিস ভেঙে দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এই তৃতীয় বিশ্বের দেশগুলিতে রাজনৈতিক প্রতিহিংসা থাকে। গাজী গ্রুপের যে গাজী টায়ার্স, হাজার হাজার কোটি টাকার সম্পদ মানুষ সহ সেটা করে দেওয়া হয়েছে, সংখ্যালঘু ছিল না তারা। তো যে প্রপাগান্ডা ভারত সারা বিশ্ব জুড়ে চালাইছে, এমনকি আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের সামনে গিয়ে কথা বলার সময়ও বাংলাদেশকে উগ্র মৌলবাদী রাষ্ট্র হিসাবে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ওই মুহূর্তে তাদের দেশে মুসলমানদের দান করা সম্পত্তি যেটা ওয়াকফ বিল, সেটা বন্ধ, সেটা বাতিলের ব্যাপারে, অর্থাৎ সেখানে সরকারি হস্তক্ষেপ, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত আইন স্বীকৃত করার ব্যাপারে বা মৌলবাদী হিন্দুত্ববাদীদের হাতে ক্ষমতা চলে যাবে, এইরকম একটা আইন তারা বাস্তবায়নের জন্য দেশব্যাপী প্রচার প্রচারণা চালাচ্ছিল। যে মুহূর্তে বাংলাদেশে মৌলবাদী রাষ্ট্র প্রকার হিসাবে প্রকাশ করতে চাচ্ছিল সেই সময়। তাহলে এখন এই যুগে যেখানে আমেরিকাতে দেশে ডোনাল্ড ট্রাম্প যদি একটা পাদ মারে, সারা সাথে সেই পাদের শব্দ বিশ্বের আরেক প্রান্ত থেকে, যে প্রান্তে আমেরিকা আছে ঠিক তার 180 ডিগ্রি অপর মাথার দেশ শুনতে পারে। কারণ ওই যে মিডিয়া হয়তো ক্লোজ সিসি লাগানো ছিল, সেখানে একটা শব্দ বাইচান্স সিসি ক্যামেরার মধ্যে চলে গেছে, ঠিসকে শব্দ হয়েছে বা একটু জোরে করে উঠেছে, বাস ওই শব্দ ওই জাপান থেকে শুনতেছে, রাশিয়া থেকে শুনতেছে, মালয়েশিয়াতে শুনতেছে। সেই যুগে বাংলাদেশে এত সংখ্যালঘু নির্যাতন হলো, যেটা আমরা দেখতে পেলাম না, আমরা চোখে পড়লো না। আমাদেরকে বোকা বানানোর কত চেষ্টা করা হলো এক বছর ধরে। মুক্তিযুদ্ধ আমাদের রক্তের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম। যদিও পাকিস্তান আমলে কেমন ছিল দেশ আমাদের জানা নাই, কিন্তু এখন তো আমরা স্বাধীন, বেশ স্বাধীনতার সুখ ভোগ করছি। যদিও আমাদের অপরাধ প্রবণ জাতির কারণে আমরা অনেক সময় পুরোপুরি স্বাধীন নয়। আমরা চলাফেরা, কথা বলা, আচার আচরণে অনেক সময় আমরা বিভিন্ন রকম অত্যাচার নির্যাতনের শিকার হই, স্বাধীনভাবে সবকিছু করতে পারি না। তারপরেও ফিলিস্তিনের চাইতে শান্তিতে আছি, সিরিয়ার চাইতে শান্তিতে আছি, আফগানিস্তানের চাইতে শান্তিতে আছি, ভারতের চাইতে শান্তিতে আছি, অন্তত অনেক দেশের চাইতে শান্তিতে আছি। উত্তর কোরিয়ার চাইতে শান্তিতে আছি, ওখানে মানুষ তো কথাই বলতে পারে না। রাশিয়ার চাইতে শান্তিতে আছি, সেখানেও তো মানুষ কথা বলতে পারে না। চীনের চাইতে শান্তিতে আছে, সেখানেও তো সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না বা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না। সেই তুলনায় শান্তিতে আছে আল্লাহ পাকের ইচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা অনেক শান্তিতে আছে। কিন্তু তার আগে 71-এর আগে দেশের অবস্থা কি ছিল? পাকিস্তান আমলে কি আসলেই আমাদের উপরে খুব নির্যাতন হয়েছে কিনা? মানে এই যে প্রপাগান্ডা মেশিন বর্তমানে চললো, এই মেশিনটা তো তখন মনে হয় অ্যাক্টিভ ছিল, যার জন্য কি বেশি প্রচার হয়েছিল নাকি এই জিনিসটা আমার মধ্যে কিন্তু এখন একটু করে ডাউট খাচ্ছে যে বিষয়টা কি আসলে। তো সকালে একটা পোস্ট দেখলাম, দেখার পরে আমার মধ্যে একটু খটকা বাঁধলো যে আসলে তো ওই সময় যারা ছিল তারা ভালো বলতে পারে, ইতিহাসেও তো অনেক কিছুই থাকে। আসলে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারত মানে আমাদের হিতাকাঙ্ক্ষী নয়। পরিষ্কার 37শে জুলাই বা 5ই আগস্টের ঘটনা থেকে আমরা যখন দেখলাম যে জুলাই মাসে পরে বা আগে ভারতের যে চিত্র, ভারতের যে অবস্থান, ভারতের যে কর্মকাণ্ড, তাতে মনে হচ্ছে সে বাংলাদেশকে নিয়ে তার গভীর একটা পরিকল্পনা ছিল, সেটারই বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রেক্ষাপট সে তৈরি করছে। তো
তো এখানে সকালে যে পোস্টটা দেখলাম সেখানে উনি বলছেন যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র, সেটা এখন থেকে নয়, 71-এর আগে থেকেও। কেন শত্রু? সেটা হচ্ছে উনি যেটা বোঝাতে চাইছেন যে যুদ্ধ শেষে প্রায় 200 ওয়াগন ভর্তি, অর্থাৎ প্রায় 2700 কোটি টাকার অস্ত্র ভারত ওই সময় নিয়ে গেছে, যেটা বর্তমান বাজার মূল্য $13 বিলিয়ন। এটা দৈনিক অমৃত বাজার 1974 12 মের পত্রিকায় এটা সূত্র ধরে লেখছে লেখাটা। তারপরে লেখছেন যে ধান, চাল, গম, বিভিন্ন শস্য এগুলা সবকিছু লুট করে নিয়ে গেছে, যেটার ওই সময়ের বাজার মূল্য ছিল 2160 কোটি টাকা, আর বর্তমান বাজার মূল্য প্রায় $10 বিলিয়ন। এটা বর্তমান বাজার মূল্য। এটা আর কি পাট নিয়ে গেছে, যেটা প্রায় 400 কোটি টাকার ওই সময় বাজার মূল্য, যার বর্তমান বাজার মূল্য প্রায় $8.5 বিলিয়ন। ত্রাণ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ত্রাণ সাহায্য আসতেছিল, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সেই ত্রাণ ভারত নিয়ে যেত, ভারতের যেত। সেই ত্রাণের মূল্য ছিল প্রায় $150 কোটি টাকা সেই সময়কার বাজারে, বর্তমান মূল্য প্রায় $8 বিলিয়ন। তারপরে বিশাল পরিমাণ যুদ্ধাস্ত্র, ঔষধ, গাছ, গরু, মাছ ইত্যাদি প্রায় 1000 কোটি টাকার, যার বর্তমান বাজার মূল্য $6 বিলিয়ন। এভাবে তারা প্রায় $40 বিলিয়ন মূল্যের মালামাল লুট করছিল। বাংলাদেশের শিল্প কারখানা, যেটা পাকিস্তান আমলে শিল্প তৈরি করা ছিল, সেই শিল্প কারখানার যন্ত্রাংশগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং আগরতলায় সেই সমস্ত যন্ত্রাংশ দিয়ে নতুন কারখানা স্থাপন করা হয়েছে। তারপরে সীমান্তের প্রায় 10 মাইল এলাকা জুড়ে একটা ট্রেড এলাকা ঘোষণা করা হয়, যেখানে চোরাচালান গড়ে ওঠে, এবং দেশ থেকে বিভিন্ন রকমের দামি জিনিস যেমন কাঁসা, তারপরে এর আগে একটা ভিসিআর কি সব জিনিসপত্র ভারতে পাচার হয়ে যেত, ভারত থেকে আসতো, কিছু ভারত থেকেও আসতো, একটা বাজারের মতো সৃষ্টি পরিবেশ তৈরি হয়েছিল ট্রেড এলাকা। তারপরে বাংলাদেশ থেকে বাংলাদেশের যে টাকা আছে এটা ছাপিয়ে দেওয়া হতো আগে ওই সময়, সেই জাল নোট বাংলাদেশে ছেড়ে দেওয়া হতো, এবং সেগুলি থেকে তারা ফায়দা নিত, অর্থনৈতিক ফায়দা নিত। এটা জাল নোটের বিষয়ে লেখা আছে। 71-এর গণহত্যা, আব্দুর রহিম আজাদ সূত্র, 71-এর গণহত্যার নায়ককে, পৃষ্ঠা থেকে, বই থেকে নেওয়া হয়েছে এই সূত্রটা। তারপরে আরো বলছেন যে চাল, পাট সবকিছু সীমান্তের বড় পাচার হয়ে যাচ্ছে, আর ওই সময় বাংলাদেশে ভিক্ষার ঝুলি, মানে মানুষের খাইতে পায় না, অভাব অনটনে লেগেই থাকতো, এগুলি এই অবস্থা ছিল। তারপরে যারা বাঙালি ছিল, পাকিস্তানে যারা চলে গেছিল, তারা যে সমস্ত সম্পদ গুলা রেখে গেছিল, সেগুলা সব ভারতীয় বাহিনীর নিয়ন্ত্রণে লুটপাট করা হয়েছিল। তারপরে ফারাক্কা বাঁধ পরীক্ষামূলক চালু করার কথা বলে পরবর্তীতে সেটা স্থায়ী করা হয়েছে, যেটা পাকিস্তান আমলে সম্ভব হয়নি। এটা ভারতের বস্তা পচন মালের বাজার বাংলাদেশে সৃষ্টি করা হয়। ভারতে যে সমস্ত মালামাল চালার অযোগ্য, সেগুলো বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষ সেগুলো খায়, তার বিনিময়ে তারা টাকা নেয়, উচ্চ মূল্য নেয়। জয়দেবপুরে অ্যালবাস ফ্যাক্টরি থেকে অস্ত্র নির্মাণের কোটি কোটি টাকার যন্ত্রপাতি ভারতে স্থানান্তর করা হয়। অলি আহাদ, জাতীয় রাজনীতি, 1945 থেকে 75,
528 থেকে 31 পৃষ্ঠা এটা আছে। তারপরে বাংলাদেশের যে রেফ্রিজারেটর, টিভি, টু-ইন-ওয়ান, কার্পেট, টিনের খাবার, এই সমস্ত সবকিছু ভারত ট্রাক ভর্তি করে তারা নিজের দেশে নিয়ে গেছে। তো এই সমস্ত জিনিসপত্র ভারত যে নিয়ে গেল, এটা আসলে ভারত কি এর দ্বারা কি পরিচয় দিল? ভারতকে নিঃস্বার্থভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল, ফলে লুটপাট কেন করা হলো, এটা একটা বিষয়। আর মূলত ভারত আর পাকিস্তান চিরশত্রু দুইটা দেশ, সে 47 সাল থেকে। সেখানে ভারত পাকিস্তানকে দুর্বল করতে চাইছিল, ভারত পাকিস্তানকে ভেঙে দিতে চাচ্ছিল। ভারত পাকিস্তানকে আসলে ভেঙে দিতে চাচ্ছিল। এই ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই এই কাজ। ভারতের যে বিশাল রাষ্ট্র, অনেক বড় রাষ্ট্র ভারত, অনেকগুলি প্রদেশ আছে তার। এই প্রদেশগুলিকে সুরক্ষিত রাখবার জন্য পাকিস্তানের শক্তি কমানো তার জরুরি ছিল। তাছাড়া তার নিরাপত্তা রক্ষা হচ্ছিল না। বিশেষ করে ভারতের যে 7টি রাজ্য, যেটাকে 7 সিস্টার্স বলা হয়, সেটা হলো অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এবং পরবর্তীতে আর একটা যোগ হয়েছে, সেটার নাম হচ্ছে সিকিম। এই 8টা রাজ্যের নিরাপত্তা রক্ষার জন্য তখনকার সময় 7টা, এই 7 সিস্টার্স কে সুরক্ষিত রাখার জন্য, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য পাকিস্তানকে চিরশত্রু যেহেতু সে যে কোনো সময় বড় ধরনের তৎপরতা চালিয়ে বা বিচ্ছিন্নতাবাদীদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে এই অঞ্চলটাকে অস্থিতিশীল করে তুলতে পারে, এই ভয়ে পাকিস্তানের শক্তি কমানোর জন্য ভারত খুব উঠে পড়ে লেগেছিল। সেটারই একটা অংশ ছিল কিন্তু বাংলাদেশকে স্বাধীন করার, এছাড়া সাহায্য করা। আচ্ছা, এই যে ভারত যে কাজগুলি করে, এই কাজগুলি ভারত তার নিজের স্বার্থেই করে। তার দেশকে কিভাবে মানে তার সার্বভৌমত্ব টিকিয়ে রাখা যায় এবং তার দেশ কিভাবে আরো সমৃদ্ধশালী হয়, সেই জন্য সে করছিল। কিন্তু আমরা কেন তার প্রোপাগান্ডা মেশিনে হয়ে গেলাম? আমরা কেন তাদের কাছে মানে জিম্মি হয়ে যাচ্ছি? আমরা একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র। যদি ভারত তার প্রয়োজনে আমাদেরকে সহায়তা করে থাকে এবং আমাদের 10 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে সে তার শত্রুকে চিরস্থায়ীভাবে দুর্বল করে দিতে পারে, তার স্বার্থতা হাসিল হয়ে গেছে। এই নিয়ে তার সাথে এত বেশি কি দরকার? এত বেশি বাড়াবাড়ি বা এসে কি দরকার?
দুটাই তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই হিসাবেই তো আমরা যথেষ্ট ইয়ে করতে পারি। স্বাধীনতার পর ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি ছিল 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি। আহ, আহ, 1975 সালে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার পরে ফারাক্কা বাঁধ সহ নানা বিষয় নিয়ে ভারতের সঙ্গে তেমন একটা সম্পর্ক ভালো হয়নি। হ্যাঁ, ভারতে বাংলাদেশের নয়াদিল্লিতে যে 1971 সাল স্বাধীনতা যুদ্ধ ভূমিকার জন্য কৃতজ্ঞতা স্বরূপ একটা 25 বছরের যে চুক্তি করা হয়, সেই চুক্তিটির মধ্যে ছিল এটা এক ধরনের গোলামি চুক্তি বলা হয়। মৈত্রী চুক্তি বললেও গোলামি চুক্তি বলা হয়। ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তি হয়, বাণিজ্যিক চুক্তি হয় 1972 সালে 8 মার্চ। বাংলাদেশ থেকে ভারত আমদানি করবে মাছ, কাঁচা পাট, ফার্নেস অয়েল, ন্যাপথাল, জুট, বেসিং অয়েল, আদা পাকা গরুর চামড়া, সিল্কের সুতা, তাঁতের তৈরি দ্রব্য, গুড়, আয়ুর্বেদিক ঔষধ, বই পুস্তক, সমসাময়িক পত্রিকা। আর ভারত থেকে বাংলাদেশ আমদানি করবে সিমেন্ট, অ্যাসফল্ট, স্টোন, জিপসাম, লাইমস্টোন, তুলার সুতা, কেমিক্যাল, ঔষধপত্র, মশলা, তামাক, যন্ত্রের খুচরা অংশ, বই পুস্তক, সাময়িক পত্রিকা ইত্যাদি। তারপরে 1972 সালে নৌ পরিবহন চুক্তি হয়। 5 জুলাই 73 সালে দীর্ঘমেয়াদী 3 বছর মেয়াদী বাণিজ্য চুক্তি হয়। 30 সেপ্টেম্বর 74 সালে ট্রেড অ্যান্ড পেমেন্টস অ্যারেঞ্জমেন্ট চুক্তি হয়। 17 ডিসেম্বর 74 সালে রুপি বাণিজ্য বন্ধ মুদ্রা রূপান্তর। 12 জানুয়ারি 76 পরবর্তী বাণিজ্য প্রোটোকল। 4 অক্টোবর 80 দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির নবায়ন। এরকম বিভিন্ন রকমের চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে আসতেছে, কিন্তু এ পর্যন্ত মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থা চলছিল। কিন্তু সমস্যা হয় যে হলো তখন থেকে, যে বিগত সরকার, শেখ হাসিনা সরকার যখন আসলো ক্ষমতায়, প্রথম টার্মে ভালোই চালাইছিল, মানুষ অতটা বুঝতে পারেনি। দ্বিতীয় টার্মে মানুষ মনে করছিল যে যেভাবে চলুক, বেশ ভালো চলুক। কিন্তু এই যে এখানে যে চুক্তিগুলি শুরু হয়ে গেল ভারতের সাথে, এই চুক্তিগুলো মানে আমাদের জন্য খুব সমস্যা হয়ে দাঁড়ায়, যাতে ভারত বাংলাদেশের ভিতরে প্রদেশের অগ্রাধিকার পায় এবং বাংলাদেশ ভারতের কাছে একটা করদ রাজ্যে পরিণত হতে শুরু হয়। এইটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছিল না। বিশেষ করে ভারত বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড গুলো চালায়, এগুলো কখনোই মেনে নেওয়ার মতো নয়। দুই 2011 সালে মনমোহন সিং যখন বাংলাদেশ সফরে আসেন, তখন চুক্তি হয়েছিল যে বাংলাদেশের জন্য 46টি পণ্য শুল্ক কোটামুক্ত প্রবেশ করবে। সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি, সীমান্ত যৌথ টহল, অনুপ্রবেশ ও হত্যাকাণ্ড কমাতে ঐকমত্য। ছিটমহল বাসিন্দা বিভিন্ন পাসপোর্ট ছাড়াই দুই দেশে নির্দিষ্ট এলাকায় চলাচলের ব্যবস্থা।
ওই ময়না কাছে চাবি দেওয়া আছে দিছে কালকে আমি কার আমি জানি ছাড়ে আমার এই গেটটা খোলা বন্ধ তো কুত্তা চাবি মো চেষ্টা করতে হলো না চাবি দেই তো তোরা দেওয়া হবে না বাবা ঘুরে ঘুরে করে ঘুরে ঘুরে হবে না সবগুলো মুখ না করো আরে এই চাবি দিয়ে ঘুরে ঘুরে গোলটা ঘোরাতে হবে ঠিক আছে ঘুরে আছে ব্যাস এবং ঘুরে গোলটা ঘোরা তাহলেই হবে এই দেখো না দাঁড়া গোলটা ঘোরালেই হবে ওরা খোলা পায় তো বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি আছে লাইন অফ ক্রেডিট সম্প্রসারণ ভারত আগের ঘোষিত 1 বিলিয়ন ঋণের অংশবিশেষ প্রকল্পের খরচের সম্মত লাইন অফ ক্রেডিট সম্প্রসারণ ভারত আগের ঘোষিত 1 বিলিয়ন ঋণের অংশবিশেষ প্রকল্পে খরচের সম্মতি কিন্তু তিস্তা পানি বিষয়ে কোনো চুক্তি হয়নি তাহলে তিস্তা পানির বন্টন বা এ ব্যাপারে কোনো নিষ্পত্তি 11 সালের চুক্তিতে হয়নি তারপরে 6 জুন 2015 সালে বাংলাদেশ যখন সফর করেন নরেন্দ্র মোদী গুজরাটের কসাই তখন বাংলাদেশের মানুষ তাকে মেনে নিতে পারছিল না অনেকে রাস্তায় নেমে গেছিল গুজরাটের কসাই যার হাতে হাজার হাজার মানুষের রক্ত মানবতা বিরোধী অপরাধী সে বাংলাদেশে আসতে পারে না কোনোভাবে মিটিং মিছিল হয়ে তখন বেশ হতাহত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো সেখানে একটি সমঝোতা স্বাক্ষর ও চুক্তি হয় স্থল সীমান্ত চুক্তি 1974 সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বাস্তবায়নের সম্মতি ও বিনিময়ে দাখিল হস্তান্তর 162টি ছিটমহল বিনিময় এর মধ্যে ভারতের 111টি ছিটমহল ও বাংলাদেশের 51টি ছিটমহল তারপরে $200 কোটি লাইন অফ ক্রেডিট ঋণ সীমার ঘোষণা উপকূলীয় শিপিং চুক্তি এর আওতায় বাংলাদেশের চট্টগ্রাম মংলা অঞ্চলীয় বন্দরগুলোর পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি রেলপথ ঘোষণা করা হয় ঘুরে একদম তালা খোলা যাবে খোলা গোলটা আছে পাঁচ গেলে হবে ওরা তো ওই শুধুমাত্র ওই নর্মাল সিস্টেম দেওয়া নাই তো আর তাই হয়ে গেছে একদম পুরা তালা হয়ে গেছে এই জন্য 2-3টা ঘোরাতে হবে উল্টা দিকে উপকূলীয় শিপিং চুক্তি এর আওতায় বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতের পূর্বাঞ্চলীয় বন্দরগুলোর মধ্যে সরাসরি সমুদ্র পথে পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি ভারতীয় পূর্বাঞ্চলীয় বন্দরগুলোর মধ্যে সরাসরি সমুদ্র পথে পণ্যবাহী জাহাজগুলো চলাচল করতে পারবে
রেলপথ সংযোগ চুক্তি ও পুনরায় চালু ঘোষণা, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির নবায়ন, সীমান্ত হাট সম্প্রসারণ চুক্তি। সীমান্ত হাটে কি হয়? সীমান্ত হাট হলো সীমান্ত হাট বসবে দুই দেশের দোকানিরা দোকান দেবে, স্টল সাজাবে, সেখানে দুই দেশের মানুষ হাট বাজার করবে। কিন্তু বাংলাদেশের পণ্য কিনে ভারতীয়রা ওরা যে কাঁটাতারা বেড়া আছে, যে গেট আছে, সেই গেট দিয়ে ভিতরে যেতে পারে না। সেখানে বিএসএফ থাকে, তারা বাংলাদেশি পণ্য নিয়ে ভিতরে যেতে দেয় না। আর বাংলাদেশের মানুষ এদের মধ্যে তো দেশপ্রেম নেই আমাদের মধ্যে। আমরা ভারতীয় মাল যদিও কেনার কথা 20,000 টাকা সর্বোচ্চ, ট্রাক লোড হয়, ট্রাক ভারতীয় পণ্য শুল্কমুক্ত ভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে ট্রাকে লোড হয়ে বাংলাদেশের বিভিন্ন দোকান বিপণী কেন্দ্রে ছড়ায় পড়ে। বাংলাদেশের মার্কেট সয়লাভ হয়ে যায়। এই সীমান্ত হাট, যে দেশের মানুষের নিরাপত্তা বাহিনীর, যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী কারোর মধ্যে দেশপ্রেম নেই, সেই দেশে এই ধরনের সীমান্ত হাট অযৌক্তিক। এই সীমান্ত হাট অল্প স্বল্প ছিল, সেটা ব্যাপক পরিসরে চালানো হয়। বাংলাদেশের কোনো পণ্য ভারতে যেতে পারবে না। ওই দেশের গেটে বসে থাকে, তারা বাটকারা নিয়ে বসে থাকে, তারা মালামাল ঢুকতে দেয় না, বাংলাদেশি পণ্য ভারতে ঢুকতে দেয় না। আর বাংলাদেশে তো এরকম কোনো বেড়া নেই, সে গেট ফেট কিছু নেই। এরা ট্রাক নিয়ে এসে সাইডে দাঁড় করে থই, ভ্যানে করে এই করে নিজের ট্রাক লোড হচ্ছে, সেই শুল্কমুক্ত বা ট্যাক্স ভ্যাট নাকি মুক্ত মালামাল ট্রাকে বাংলাদেশের বাজারে ছড়াই পড়তেছে, সয়লাভ হয়ে যাচ্ছে। যে দেশের মানুষের দেশপ্রেম নেই, সেই দেশে এই সীমান্ত হাট আত্মঘাতী সিদ্ধান্ত। বিদ্যুৎ সহযোগিতা ও সংযোগ চুক্তি, শিল্প সংস্কৃতি চুক্তি, সংস্কৃতি বিষয়ক চুক্তি। এর আওতায় শিক্ষক বিনিময়, রবীন্দ্র নজরুল স্মরণোৎসব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুভাষচন্দ্র বসুকে ঘিরে গবেষণা ও প্রকাশনা ইত্যাদি চুক্তি হয়। আগরতলা, ঢাকা, কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু হয়। অভ্যন্তরীণ নৌপথে বাণিজ্য ও ট্রানজিট চুক্তি হয়। নৌপথে বাণিজ্য ট্রানজিট চুক্তি প্রথম স্বাক্ষরিত হয় 72 সালে। 2015 সালে 6 জুন পুনরায় সেটা আবার নতুন করে উত্থাপন করা হয় এবং স্বয়ংক্রিয়ভাবে নবায়নের ব্যবস্থা করা হয়। 2020 সালের 20 মে দ্বিতীয় সংযোজন স্বাক্ষরের মাধ্যমে চুক্তিটি আবার সম্প্রসারণ করা হয়। এতে ভারতের হলদিয়া এবং বাংলাদেশের মংলা সহ নতুন রুট ও বন্দর যুক্ত করা হয়। 5 নভেম্বর 2017 সালে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি হয়। 2017 সালে আদানির সঙ্গে ক্রয় চুক্তি করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। চুক্তিটি পিডিবি ও আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড নামে সম্পাদিত হয়, যার আওতায় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের কড্ডা এলাকায় অবস্থিত 1600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার ব্যবস্থা করা হয়। উচ্চ মূল্য সহ এই চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। অর্থাৎ ওখানে কয়লার মূল্য যেটা ধরবে, ওটা উৎপাদন খরচ কস্ট যেটা ধরবে, সেটা বাংলাদেশকে দিতে হবে। কারণ বাংলাদেশে বিদ্যুৎ কতটুকু লাগবে না লাগবে এটা বিবেচনায় রাখা হয়নি। বাংলাদেশের জন্য সেখানে বিদ্যুৎ তৈরি হবে, সেই বিদ্যুতের খরচ বাংলাদেশ দেবে। ভারতের পণ্যের ট্রানজিটের জন্য চট্টগ্রামের মোংলা বন্দরকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। ভারতীয় পণ্যের এক প্রদেশ থেকে আরেক প্রদেশে মালামাল আনা নেওয়া করবে, তার জন্য চট্টগ্রামের মোংলা বন্দরটাকে দেওয়া হয় 25 অক্টোবর 2018 সালে। এর মাধ্যমে ভারত চট্টগ্রাম মোংলা বন্দর ভারত নর্থ ইস্ট ইন্ডিয়া উত্তর পূর্বাঞ্চলের মালামাল আনা নেওয়া করতে সুবিধা হয়। এতে একতরফাভাবে ভারতই শুধু লাভবান হয়। বলা হয়েছিল যে বাংলাদেশ বিলিয়ন $বিলিয়ন উপার্জন করবে, কিন্তু বাস্তবে সেটা দেখা যায়নি।
তারপরে ডিজেল এবং ডিজেলের পাইপলাইন করা হয় ভারতের আসাম থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলে ডিজেল সরবরাহের উদ্দেশ্যে। জ্বালানি খাতে সহায়তা বৃদ্ধির অংশ হিসাবে এরকম ফাইন্যান্সের মাধ্যমে পাইপলাইনে ডিজেল আনার ব্যবস্থা করা হয়। ভারত থেকে ডিজেল আসবে। 23 সালে চট্টগ্রাম মংলা বন্দরকে স্থায়ীভাবে দিয়ে দেওয়া হয় ব্যবহারের জন্য। প্রথমে চুক্তি করা হয়েছিল, এরপরে এটা স্থায়ীভাবে দেওয়া হয় যে তারা সারা জীবন ব্যবহার করবে। এটা ইচ্ছা মতো। বলেন কি অবস্থা। আওয়ামী লীগ সরকারের যখন পতন হলো তখন ভারত ইচ্ছা মতো বাংলাদেশের যত সুযোগ সুবিধা ছিল ভারতের মাধ্যমে সবগুলি বাতিল করে দেয়। তাহলে বাংলাদেশের কি করা উচিত? বাংলাদেশের উপর দিয়ে ট্রান্সশিপমেন্ট সুবিধা, ট্রানজিট না, ট্রানজিট অর্থ হচ্ছে বাংলাদেশ থেকে একটা ট্রাক সরাসরি নেপালে চলে যাবে, এটাকে বলা হয় ট্রানজিট। আর ট্রান্সশিপমেন্ট অর্থ হচ্ছে বর্ডারে গিয়ে বাংলাদেশের মাল খালাস হবে, সেখান থেকে ভারতের ট্রাকে করে বাংলাদেশি পণ্য নেপালে গিয়ে পৌঁছাবে, এটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। সেটা পর্যন্ত বাতিল করে দেয় ভারত। সেই সুবিধা ভাড়া পেত তারা, তাদের গাড়ি ব্যবহার হলে তারা গাড়ি চড়ে ভাড়া দিত, সেই সুবিধাটুকু বন্ধ করে দেয়। তাহলে বলবেন বাংলাদেশে কতটুকু হিতাকাঙ্ক্ষী ভারত? বেনাপোল, ভ্রমরা, সোনার মসজিদ, বাংলা বান্ধা, বুড়িমার ইচ্ছা বন্ধতে ভারত থেকে পোশাক শিল্পের জন্য সুতা আসত। সেটা বাংলাদেশ সেই চুক্তিও বাতিল করে, বাংলাদেশ আবার এটা বাতিল করে। সম্পর্ক ভালো যাচ্ছে না। কিন্তু শর্ত জোরে দেওয়া হয় যে স্থলপথ ছাড়া সমুদ্র পথ বা অন্য কোনো পথে বাংলাদেশ সেটা আনতে পারবে। তাহলে এই যে ভারত একতরফা ভাবে বাংলাদেশ থেকে যে সুযোগ সুবিধাগুলি নিচ্ছে, এগুলি পাকিস্তানের কাছ থেকে কখনোই নিতে পারত না। ভারত তার নিজের প্রয়োজনে, তার নিজের দেশের স্বার্থে এই বাংলাদেশকে স্বাধীন করেছে বা করার চেষ্টা করেছিল। সেটাও বাংলাদেশের মানুষের জীবনের বিনিময়ে ভারতের পরিকল্পনা, প্রশিক্ষণ। এখন আমাদের জন্য তো সেটা কাজে লেগেছে, সেজন্য তো আমরা কিছুটা কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু ভারত কি করছে? 5ই আগস্টের পরে ভারতের যে ক্যারেক্টার দেখা গেল 5ই আগস্টের আগ থেকে শুরু করে এখন পর্যন্ত, ভারত মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ, 1 নম্বর। হিটলারের যে গোয়েবলস ছিল যে একটা মিথ্যা বারবার বলে 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 সরকার সত্য করা, এরা ওই ক্রাইটেরিয়াটুকু অনুসরণ করে না, এরা ডাইরেক্ট প্রথম থেকেই মিথ্যা কথা বলা শুরু করে এবং আক্রমণাত্মক। বাংলাদেশকে বিপদে ফেলার জন্য এমন কোন চেষ্টা নাই যারা করেন। আর আরো অনেক তথ্য জানা যাচ্ছে, কতটুকু সত্য জানি না। ভারতের রত বিশ্ব জুড়ে সক্রিয় আছে। কানাডার মতো দেশে, অস্ট্রেলিয়ার মতো দেশে, আমেরিকার মতো দেশে ভারতীয় গোয়েন্দা বাহিনী যে শিখ সম্প্রদায়ের যে নেতাদেরকে হত্যা করছে, যে ভারতের খালিস্তানপন্থী, খালিস্তান নামক একটা রাষ্ট্র বানাতে চাচ্ছে তারা, খালিস্তানপন্থী নেতাদেরকে আমেরিকার মতো জায়গাতে যাই হত্যা করছে, অস্ট্রেলিয়ার মতো জায়গাতে, কানাডার মতো জায়গাতে গিয়ে হত্যা করছে। তাহলে বাংলাদেশে কি করছে? বোঝাই যাচ্ছে যেখানে কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই।
যেখানে জোরালো কোনো গোয়েন্দা সংস্থা নেই, যা আছে সব ভারত নিয়ন্ত্রিত। উচ্চ পর্যায়ে যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী আছেন তারা এতদিন ধরে র দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন, ডিএসবি থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে সবখানে। তাহলে বাংলাদেশে কি হচ্ছিল আসলে? আরেকটা পোস্ট সেদিন দেখলাম, আরেকটা লেখা পড়লাম সেদিন, গোয়েন্দা বাহিনীর লোকেরা, ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন, অস্ত্রধারী যারা ছিল, এরা ফলস ফ্ল্যাগ অপারেশন করেছিল ৭১ সময় বা তার পরবর্তী সময়। ফলস ফ্ল্যাগ অপারেশন কাকে বলে? যে ফলস ফ্ল্যাগ অপারেশন হচ্ছে যে আপনার মতো করে, আপনার মতো সেজে আপনার কোনো ক্ষতি করা, বা আপনার পক্ষ থেকে আপনার মতো সেজে কারো ক্ষতি করে আমার টার্গেট পূর্ণ করে আপনার ঘাড়ে দোষ চাপে দেওয়া, এটাকে বলা হয় ফলস ফ্ল্যাগ অপারেশন। অর্থাৎ বাংলাদেশের মিলিটারি পোশাক পরে কোন ক্রিমিনাল যদি ডাকাতি করে, তাহলে ওই এলাকার লোকজন বলবে যে আর্মিরা ডাকাতি করতে এসেছিল, তো সারা বাংলাদেশ জুড়ে এটা হয়ে উঠে যাবে যে আর্মিরা ডাকাতিও করে। সেরকম যে শহীদ বুদ্ধিজীবী যে হত্যাকাণ্ড গুলান হয়েছিল, ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন নাকি পাকিস্তানি সেনাবাহিনীর পোশাক পরে ফলস ফ্ল্যাগ অপারেশন করছে। কিছুটা, সবগুলা নয়, কিছুটা। মানে তাদের টার্গেট যেগুলো ছিল, যে লোকগুলি থাকলে তাদের হেজেমনি এখানে বাস্তবায়ন করা বা তাদের টার্গেট পূরণ করতে অসুবিধা হবে, সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে তারাও হত্যা করছে, তবে সেটা ভিন্ন কায়দায়, ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে, অর্থাৎ অন্য কারো রূপ ধরে নিজেদের স্বার্থ বাস্তবায়ন করছে। তো ভারতের বিরুদ্ধে কথা বলাটাই একমাত্র উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে তাদের পরিকল্পনাগুলো কিরকম, সেই তুলনায় আমাদের দেশপ্রেম চিন্তা চেতনা কিরকম, আমরা কেন তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ি। নির্ভরশীল হওয়া তো ঠিক নয়, বন্ধু থাকতে পারে, প্রভুত্ব ঠিক নয়। একটা দেশের সঙ্গে একটা দেশের বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু সেটা তো অনেক খারাপ পর্যায়ে কিছু হওয়া উচিত নয়। সেখানে সমানের সমান হবে, অর্থাৎ আপনি যতটুকু দিবেন আমি ততটুকু দিব, এরকম হবে। তো না, সব ক্ষেত্রে তো এরকম হয় না। কোথায় হয় না, কোথায় হয় না, উদাহরণ দেন। কব না, কোন এই সংখ্যা আছে, এখন কব না, পরে কব। আরে কোন কি এখন কোন শুনবেনি কোন কি হচ্ছে ভাই? ওই যে সেদিন যে শুনলাম যে একটা ফাইন একটা জিনিস আসছে, কি জিনিস? আরে বাকি ঠিক আছে, শুনে গেলাম ভাই, যাই তো আমি কন্য, বেশ মজাই লাগলো। ওকে আমি জিজ্ঞেস করলাম কেমন লাগলো, কেন ভালোই লাগলো। ও ভাই এটা আনছি, দেন 1000 টাকা দেন। কিসের টাকা? বললাম না, রেজের দিবেন না, কত মতো মজা দেবেন, মতো মজা বুঝি টাকা কি না, বিষয়টা আছে। মানে ভারত আমাদের বন্ধু দেশ, তার স্বার্থ সে দেখবে, আমাদের স্বার্থ আমরা দেখব, ভিজিট দেওয়া লাগবে। ভাই এই ভিজিটটা 1000 হলো, তো 1000 লক্ষ কোটি টাকা যদি হয়, 1000 বিলিয়ন যদি হয়, তখনই তো সমস্যা।
দেশের স্বার্থ ধ্বংস করার কি আমার কোনো অধিকার আছে? আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারি। আমার দেহে অসুখ হয়েছে, আমি কি সেটা নজিপুরে সারাবো, না নওগাঁতে সারাবো, না ঢাকাতে সারাবো, না পাকিস্তান যাব, না চীনে যাব, না ভারতে যাব? সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার উপার্জিত খরচ টাকা আমি কোথায় কিভাবে খরচ করবো সেটা স্বাধীনতা আছে। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ, যেটা 17 কোটি 18 কোটি আপামর বাংলাদেশের মানুষের জমানো টাকা থেকে ফান্ড তৈরি হয়, সেটাকে আমি ইচ্ছা মতো ব্যবহার করে নষ্ট করতে পারি, কোনো দেশের জন্য সেটা বিলিয়ে দিতে পারি? বাংলাদেশের ভূখণ্ড ইচ্ছা মতো ভারতকে দিতে পারি? পারি না তো। পিনাকির একটা ভিডিও শুনছিলাম, এই তুই কি দেশের মালিক নাকি রে, তোর এত প্রেম উঠলো, ওটা তোর হবার মতো তেল মেখে যায় দে, দেশ দেশ করে শালা। একটা ভিডিওতে কইছিল সেই দেশটা আমাদের তো সবার এখন নয়তো, কারো এখন নয়তো। ইচ্ছা মতো কি নিতে পারি আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি না। সকলের সম্মিলিত একটা প্রচেষ্টা, দেশের কল্যাণে যে কাজ করবে সেই সরকারে থাকবে। কেউ যদি মনে করে আমি আমার ইচ্ছা মতো সবকিছু করবো, তাহলে তো হবে না। দেশের কল্যাণ যদি না থাকে, তাতে ভারত দেশের কল্যাণ জন্য অনেক কিছু করতে চাচ্ছে। সিকিমকে নিয়ে নিছে, কাশ্মীরকে নেওয়ার পরিকল্পনা করছে, সেখানে 370 ধারা তুলে দিয়ে আর্মি মোতায়েন করে রাখছে। তারা তাদের প্রয়োজনে অনেক কিছু করছে দেশের স্বার্থে, যে কাশ্মীরকে গোটা কাশ্মীর দখল করবে। বেশি থাকা থাক, না থাকা না থাক। এরা ফলস ফ্ল্যাগ অপারেশন করতে গেছিল না ইসরায়েলের বুদ্ধি শুনে, যে আমরা দেখো গাজাকে ধূলিসাৎ করে দিচ্ছি। এটা অপারেশন করাই নিয়েছিলাম কি, এটা হামাসকে দিয়ে। এটা ওই যে দেশের ভিতরে একটা হামলা হয়েছিল আর কি, দীর্ঘদিন অত্যাচার নির্যাতন করে বিভিন্ন রকম উস্কানি দিয়ে আবার একটা দুর্বল পয়েন্ট প্লেস তৈরি করে দিয়ে গোয়েন্দা সংস্থার লোকজনকে দিয়ে মাথা ওয়াশ করে একটা দুর্বল পয়েন্টে ঢোকায় নিয়েছিল, নিয়ে একটু দিয়ে একটা লোকটুক মেরাই নিয়েছিল, ওরা কিছু মারছিল। এই দিয়ে এটা ফলস ফ্ল্যাগ অপারেশন করে গাজাটাকে ধূলিসাৎ করার পরিকল্পনা করছে। তো সেই পরিকল্পনা তো আমদানি হচ্ছে এখন ভারতে, যে চালান মুসলিম গণহত্যা চালান, আব্রাহাম অ্যাকর্ড করে এই মাথা মোটাগুলার আইওয়াস করে আমরা এখানে হত্যাকাণ্ড চালাচ্ছি, আপনার ওখানে প্রেক্ষাপট আলাদা, আপনারা একটু জঙ্গি নাটক সাজান। ফলস ফ্ল্যাগ অপারেশন করে কাশ্মীর দখল করে গেছিল গোটাটা, যায় বেশি হ্যাঁ ভালোবাসা আছে। আরে শালা তোর বেশি গায়ে ভাই গেল, আমি করবো কেনকে? ফলস ফ্ল্যাগ অপারেশন বলে এটাকে, ফলস ফ্ল্যাগ। নিজের স্বার্থে হাসিল করলে যায় অন্যের রূপ ধরা, জঙ্গিদেরকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে গেছিল, ফলস ফ্ল্যাগ অপারেশন করা গেছিল, বেশি হারে গেছে। এখন মেশিন তো কাজ করে না, বেশি না থাকলে থেমে গেছে। এই জন্য এই যে ফলস ফ্ল্যাগ অপারেশন করে পাকিস্তানকে দমাতে চাইছিল, এই যুগে, যে যুগে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে একজন পদ মারলে শ্রীলঙ্কা থেকে শুনতে পাই, ফিজি আইল্যান্ড থেকে শুনতে পাই, ডোনাল্ড ট্রাম্প পাতলো, পাত মারছে ডোনাল্ড ট্রাম্প আজকে জোরে কিরকম। সেই যুগে ফলস ফ্ল্যাগ অপারেশন করছে নরেন্দ্র মোদী, দুর্বল আর্টিস্টকে দিয়ে। ইসরায়েল যে অপারেশন করাইছে, এর জন্য দীর্ঘদিন ইসরায়েলকে পরিকল্পনা করতে হয়েছে, আব্রাহাম রেকর্ড বানাইতে হয়েছে, ট্রাম্পকে দিয়ে চুক্তি করাইতে হয়েছে।
আর তোমরা রাতারাতি ফলস ফ্ল্যাগ অপারেশন করে দিলেন, 26টা লোকের জীবন নিয়ে এইভাবে সিনেমা খেললেন। গুজরাটের কষাই বাবু, গুজরাটের কষাই, হাজার হাজার মানুষ মারার অভ্যাস আছে না? ধর্মকে ট্রাম্প কার্ড ব্যবহার করেন, মানুষের জীবন নিয়ে সিনেমা খেলেন। মানবাধিকার, মানবতার অপরাধে অপরাধী। You are the criminal of humanity. আপনারা বাংলাদেশের ভিতরে আসে মূল জঙ্গি রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেন, আর নিজের দেশে মানুষের জীবন নিয়ে সিনেমা খেলেন। তো আমরা আমাদের অস্তিত্ব নিয়ে আমরাই থাকবো। মানবতা, এটাই সবচেয়ে বড় কথা। ধর্ম বা সম্প্রদায় ভিত্তিক কর্মকাণ্ড সমাজে থাকবে, এটা নিতান্তই সম্প্রদায়গত ব্যাপার। জাতীয় স্বার্থ সবার জন্য, সমগ্র জাতির জন্য। এখানে বাংলাদেশের ভিতরে ভারতের কোনো জাতীয় স্বার্থ নেই, ভারতের ভিতরে বাংলাদেশের কোনো জাতীয় স্বার্থ নেই। এটা সম্পূর্ণ আলাদা স্বাধীন রাষ্ট্র। সিকিম না, যে নিরাপত্তা ইস্যু নিয়ে, খাদ্য ইস্যু নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে নাক গলাবে দরকার কি? পাকিস্তান চীনের উপরে 100% নির্ভরশীল হয়েছে, পাকিস্তান ভুল করছে, কিন্তু চীন তো পাকিস্তানের জন্য বেশ কিছুটা তৎপরতাও দেখায় মাঝে মাঝে। এটা একটা বন্ধু হিসাবেও দেখানো উচিত, কিন্তু পাকিস্তান বেশি অ্যাক্সেস করে ফেলতেছে। কিন্তু ভারত তো কোনো কালেই বাংলাদেশের পরীক্ষিত বন্ধ হতে পারল না। তাহলে আমরা ভারতের শত্রু বা বিরোধীও নয়, আবার একেবারে নির্ভরশীল হতে পারি না। মোটামুটি সক্রিয়তা বজায় রেখে অন্যান্য সিচুয়েশনে বন্ধুত্ব টিকতে পারে। তো এটা একটা রিয়াক্ট দেখালাম সকালে, একবার দু একদিনের মধ্যে যে পোস্টগুলি চোখের সামনে আসতেছে সেগুলির এগেনস্টে দিয়ে একটা কথা বললাম যে আসলে 2025 সালে যেখানে ডিপসিক, ChatGPT, গুগল, ইউটিউব, ফেসবুক, ইয়াহু, আরো শত শত সোশ্যাল মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সক্রিয় আছে, যেখানে সবকিছু মুহূর্তের মধ্যে আমরা জানতে পারি, সেখানে ভারত যে প্রপাগান্ডাগুলি চালালো 1-10-1.5 বছর ধরে, সেটা কোনোভাবেই কোনো সুস্থ বিবেক মেনে নিতে পারে না। পক্ষান্তরে ভারতের অভ্যন্তরে যে কাজগুলি হচ্ছে, মানবতা বিরোধী অপরাধ, মানুষের জীবন নিয়ে সিনেমা খেলা হচ্ছে, সেগুলো কোনো বিবেক মেনে নিতে পারে না। মানবতাহীন, মানবতা বিরোধী সকল কর্মকাণ্ড অবশ্যই মানার অযোগ্য। সেই কারণে ভারত আমাদের বন্ধু হতে পারে, প্রতিবেশী রাষ্ট্র থাকবে, অন্য সিচুয়েশনে থাকবে। আমাদের নিরাপত্তা আমরা কোন বন্ধুর সঙ্গে রিলেশন রেখে করব বা পোক্ত করব, কার কাছ থেকে অস্ত্র কিনব, সেটা আমরাই সিদ্ধান্ত নেব। পাকিস্তান চীনের উপর নির্ভরশীল, চীনের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র কিনে। চীনের অস্ত্রের দাম কম এবং চীনের অস্ত্রের ব্যবহারের অনুমতি পাওয়া যায়, দেশের বাইরেও অনুমতি ব্যবহার করা যায়। আমেরিকার অস্ত্র সেটা করা যায় না, অনুমতি নাই।
গোলামি করতে হয়, তারপর অনুমতি নিতে হয়, মেনে নিতে হয়, পেতে হয়। কিন্তু চীনের কাছ থেকে অস্ত্র কিনলে সেটা হয় না। যে কারণে পাকিস্তান চীনের কাছ থেকে অস্ত্র কেনে, বা চীনের সাথে যৌথ প্রচেষ্টায় পাকিস্তান নিজেও অনেক অস্ত্র বানায়। কিন্তু এবারে কি হয়েছিল, এবার পেহেলগাম নাটকের পরে যে ঘটনা ঘটানো হয়েছিল, এটা তো মানবতা বিরোধী অপরাধ। মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলতেছে, খেলে অন্যের উপর দোষ চাপে সে একটা দেশে, স্বাধীন সার্বভৌম দেশের ভেতরে গিয়ে হামলা করছিল। তখন তো তুরস্ক কিছু অস্ত্র সাপ্লাই দিছে, বা তুরস্ক থেকে পাকিস্তান কিছু অস্ত্র কিনছে। তো ভারত তো মনে করছে তো নাটক ধরা পড়ে গেছে, ভাত থেমে গেছে। তো এই যুগে চীন যেখানে মিডিয়াতে সক্রিয়, সেখানে ভারতের মতো দুর্বল ফলস ফ্ল্যাগ অপারেশন ঠিক নয়। কিন্তু বাংলাদেশের ব্যাপারে কি হবে? বাংলাদেশের সব অপারেশনই তো সাকসেসফুল হচ্ছে ভারতের নেবে, কিন্তু 5ই আগস্টের পরে তো কিছুটা বাধা খাচ্ছে। দেখা যাক কি হয়। তবে আমরা ব্যক্তি পর্যায় থেকে সচেতনতা বাড়াতে হবে যে দেশ আগে, দেশ জাতি না থাকলে আমরাও নেই। ফিলিস্তিন একটা রাষ্ট্র না হওয়ার কারণে, বা স্বাধীন না হওয়ার কারণে ইসরায়েল দ্বারা নির্যাতিত, রোহিঙ্গারা স্বাধীনভাবে না থাকার কারণে জীবন, মানুষ জীবন আছে, তাদের পড়াশোনা ও শিক্ষা, কারো কারো শিক্ষাও আছে, দক্ষতাও আছে, কিন্তু মর্যাদা নেই। মানুষ হিসেবে মানবীয় সমস্ত গুণাবলী বাস্তবায়ন করার মতো সুযোগ নাই তাদের, স্বাধীন ভূখণ্ড নেই যেখানে স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। সেই কারণে এই রকম একটা পরিবেশ সিচুয়েশনে যেন আমাদেরকে পড়তে না হয়, যেন কাশ্মীরের মতো মিলিটারি দ্বারা আবদ্ধ কোনো পরিবেশে বন্দী জীবনযাপন করতে না হয়, সেই জন্য দেশটাকে সর্বপ্রথম সুন্দরভাবে টিকে রাখার প্রয়োজনে কাজ করা সবারই অধিকার, সবারই উচিত, সবারই এটা একটা পরিকল্পনার অংশ হওয়া উচিত, যাতে আমাদের দেশটা ভালো থাকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।